আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। মেডিকেল নিয়ে তো অনেক অনেক গাইডলাইন হলো, ভার্সিটি নিয়ে কিন্তু ডেডিকেটেডলি কোনো কথাবার্তা হয়নি। আজকের ভিডিওটা তাই ডেডিকেটেডলি ভার্সিটি অ্যাসপিরেন্টদের জন্য, যে ভার্সিটি ভর্তি পরীক্ষার একটা ডিটেইলড গাইডলাইন, কিভাবে প্রিপারেশন নিব, কিভাবে রিভিশন দিব, কি কি বই পড়বো, কিভাবে ভার্সিটিতে একটা চান্স এই অল্প সময় প্রিপারেশনে নিশ্চিত করতে পারবো। ইভেন যদি আল্লাহ না করুক কোনো একটা ভার্সিটি মিস যায়, আমি আমার সেম প্রিপারেশন দিয়ে অন্য ভার্সিটি গুলায় কিভাবে কিভাবে চান্স নিশ্চিত করতে পারবো, সিট পেতে পারবো, সেই সব কিছু নিয়ে ওভারঅল একটা গাইডলাইন, ওভারঅল কথাবার্তা আজকের ভিডিওতে, ঠিক আছে, এ টু জেড আমরা আজকে জানবো। সো আজকে আমরা যেগুলো ভার্সিটি অ্যাডমিশনের কথা বলবো সেটা হচ্ছে বেসিক, ঠিক আছে। বেসিক্স বলতে এখানে সবার আগে আমরা সবগুলো ভার্সিটি নিয়ে হচ্ছে কথাবার্তা বলবো, তারপর হচ্ছে আমরা নিচ ডাউন করে করে আস্তে আস্তে স্পেসিফিক একটা ঢাবি নিয়ে হচ্ছে কথাবার্তা বলবো। ওকে, স্পেসিফিক একটা প্রিপারেশনে কিভাবে আগানো যায় সবগুলো প্রিপারেশন কভার করে সেটা চিন্তা করবো। চ্যালেঞ্জ ভার্সেস হোপ, এইখানে একটা হতাশার জায়গাও আছে, চ্যালেঞ্জিং পার্ট, আবার একটা আশার আলো আছে। সবকিছু নিয়ে হচ্ছে আমরা কথাবার্তা বলবো। সাথে হচ্ছে কি কি পড়তে হবে, কোত্থেকে পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এবং পড়াশোনা শেষে রিভিশন কিভাবে দিতে হবে। এবং সবার লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা পাবলিক প্রাইভেট ছোট্ট একটা কথা তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর লাস্টে। যারা শেষ পর্যন্ত দেখবা তারা হচ্ছে ইনশাল্লাহ এই কথার অংশটা শুনতে পাবো, ঠিক আছে। কিছু রিয়েলিটি আর কি, হোয়াটএভার। তো আমরা হচ্ছে শুরু থেকে শুরু করি, ঠিক আছে। বেসিক যদি বলি, যে ইনস্টিটিউট লিস্ট, তুমি যদি ভর্তি পরীক্ষা দিতে যাও, অ্যাকচুয়ালি বাংলাদেশে মানে পাবলিক ভার্সিটি মানুষ প্রাইমারিলি কি কি টার্গেট করে। প্রাইমারিলি যদি বলি, প্রাইমারিলি হচ্ছে সবার আগে ঢাবি, এবং ঢাবির সাথে সাথে, এবং কিন্তু না যে ঢাবির পরে, ঢাবির সাথে সাথেই অনেকে টার্গেট থাকে যে না আমার টার্গেট আমি সিইউতে পড়বো, আমার টার্গেট আমি আরইউতে পড়বো, আমার টার্গেট আমি জাহাঙ্গীরনগরে পড়বো। অনেকের টার্গেটই থাকে। তো এই জন্য আমি ঢাকা ভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, রাজশাহী আর জাহাঙ্গীরনগর, সাথে জগন্নাথও রাখা যেতে পারে, যেহেতু জগন্নাথ আলাদা হয়ে গেছে। এদেরকে আমি বলবো হচ্ছে যেহেতু মানে মানুষের টার্গেটের দিক দিয়ে সবার আগে, রেপুটেশনের দিক দিয়ে আগে, সো টিয়ার 1 ভার্সিটি হচ্ছে এগুলো। এবং এরপর তোমার হচ্ছে জিএসটি, জিএসটি থেকে বের হয়ে গেছে সাস্ট, খুলনা ইউনিভার্সিটি, এগুলোও আছে, ঠিক আছে। বিউপি আইওটি আছে, এগ্রিভার্সিটি আছে। ওকে, এগুলো হচ্ছে টিয়ার 2। কারণ এইগুলো হচ্ছে মানে মানুষ যখন প্রিপারেশন নেয়, তুমি দেখবা নর্মালি কেউই প্রিপারেশন জিএসটি টার্গেট, এগ্রি টার্গেট করে নেয় না। প্রিপারেশন মেইনলি হচ্ছে ইউনিভার্সিটি গুলো টার্গেট করে না, কিন্তু প্রিপারেশনটা এমন ভাবে রাখা যায় আল্লাহ না করে কোনো একটা স্লিপ করলে যেন জিএসটি এগ্রি সেগুলো কভার হয়ে যায়। ওকে, এবং এই টিয়ার 2 এর পর হচ্ছে আমাদের রেগুলার ভার্সিটি গুলো আসে, টিয়ার 3 ন্যাশনাল ইউনিভার্সিটি আছে, 7 কলেজ আছে, হোম ইকোনমিক্স, ওকে, এগুলো আছে। তো আমি যদি টিয়ার 1-2 যেগুলো মানুষ প্রাইমারি টার্গেট করে একদম হচ্ছে ফুল অ্যাডমিশন সিজনে একদম হোল হার্টেডলি প্রিপারেশন নেয়, সেগুলোর সিট কাউন্ট হচ্ছে 12,000 মোস্ট প্রবাবলি, ঠিক আছে, মানে অ্যারাউন্ড মোরলেস 12,000। ওকে, তুমি হচ্ছে এই সবগুলা জিএসটি, এগ্রি, বিউপি, আইওটি, সাস্ট, আমি কিন্তু এই ন্যাশনাল ঢাকা 7 কলেজ যেগুলো বাদ দিয়ে ধরছি, এগুলো ধরলে কাউন্ট আরো বাড়বে। কিন্তু প্রাইম টার্গেট যে তুমি প্রিপারেশন নিতেছো কিসের জন্য, ডেডিকেটেড ভার্সিটি অ্যাসপিরেন্ট যারা আছে তারা এইগুলা হিসেবে প্রিপারেশনটা নেয়, এবং এটা সে টার্গেট রাখে যেন এগুলো হয়ে যায়, ঠিক আছে। তো আমাদের এইখানে তুমি যে কোনো ভার্সিটি নিয়ে যদি ঘাটতে চাও, তুমি দেখো অনেক জায়গায় তুমি কাটমার্ক পাচ্ছ না, কোনো কিছু বুঝতে পারতেছো না। তা আমি গত বছর মোটামুটি সবগুলো ভার্সিটি নিয়ে হচ্ছে বেসিক কথাবার্তা, বেসিক গাইডলাইন দিয়েছিলাম। এবং আমি একটা জিনিস নোটিস করছি, তুমি যদি তুমি যদি ঢাবির প্রিপারেশনটা প্রপারলি নাও, ঢাবের প্রিপারেশনে এইখানে যা যা ভার্সিটি দেখতেছো ইনশাল্লাহ সবগুলো প্রিপারেশন কভার হয়ে যাবে ইনশাল্লাহ। যদি তুমি ঢাবের প্রিপারেশন টপ নচ, মানে 4 সাবজেক্ট, যেটা 4 প্রাইম সাবজেক্ট, পি, সি, এম, বি, চারটারে যদি ভার্সিটি লেভেল প্রিপারেশন খুব ভালো রাখো, তোমার প্রত্যেকটা ইনশাল্লাহ প্রিপারেশন কভার হয়ে যাবে। তোমার জাস্ট এক্সট্রা করে ওইটার কোয়েশ্চেন ব্যাংক, ওটার কোয়েশ্চেন প্যাটার্ন দেখা লাগবে। জাহাঙ্গীরনগর ডি ইউনিটের বেলায় একটু এক্সট্রা কথাবার্তা আছে, ওখানে হচ্ছে বাংলা আর আইকিউটা একটু পড়া লাগে, আর যে এই ইউনিট দিলে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ব্যাদ দিয়ে হয়ে যায়। ওকে, এইগুলো কাহিনী হোয়াটএভার। তো এই সবগুলোর ক্ষেত্রে ইনক্লুডিং ঢাবি, তুমি যদি চান্স পাইতে চাও, কাটমার্ক হয় 65%, 65 না, ঠিক 60 to 65% বলা উচিত, ঠিক আছে। 60 to 65% মার্ক অফ দি অ্যাডমিশন টেস্ট। একটা জিনিস বুঝো, আমি কিন্তু জিপিএ মার্ক বাদে, মানে যত মার্কে তুমি পরীক্ষা দিচ্ছ সেই মার্কের 60 থেকে 65% মোটামুটি কাটমার্ক ধরা হয়, এবং ওটাই কাটমার্ক আসে। আর ইউর ক্ষেত্রে তুমি দেখবা মার্কের একটু হেরফের আছে, মানবন্ডন একটু ডিফারেন্ট, ঠিক আছে। ঢাবির একরকম, জাহাঙ্গীরনগরের একরকম, সিইউর একরকম, জিএসটি আবার হচ্ছে তোমার সিইউর সাথে মিলে এগ্রি আবার আলাদা।
বিওপি পুরাই অন্যরকম, আইওটি আলাদা। সাস্ট আর কেইউর কথা আমি জানি না, আমি জিএসটির সাথে একসাথে যখন হয়েছিল তখন মোটামুটি ওভাবে জানতাম, এগুলো আলাদাভাবে ঘাটা হয়নি আমার আমার আইডিয়া নেই, তুমি এগুলো বলতে পারতেছি না। বাট মোটামুটি তুমি দেখো মানবন্টনে কিছু 19-20 আছে। তো ওই 19-20 যদি মাথায় রাখি, সবকিছু নিয়ে গ্রসলি বলতে গেলে তুমি যত মার্কের পরীক্ষা অ্যাটেন্ড করতেছো তত মার্কের মধ্যে 60 থেকে 65% তুলে আসতে পারলে ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। এবং জিপে অ্যাকাউন্ট, আমি আবার বলছি জিপে অ্যাকাউন্ট ঢাবি বাদে এবং ঢাবি এবং আইইউ বাদে, আইইউর ক্ষেত্রে একটু ডিফারেন্ট, আইইউর পুরো ক্যালকুলেশনটাই আলাদা। ঢাবি বাদে বাকি সবগুলার এভারেজ ক্যালকুলেশন হচ্ছে এসএসসি কে হচ্ছে 2 দিয়ে গুণ করে, এইচএসসি কে 2 দিয়ে গুণ করে, 2ও না ঠিক 5 দিয়ে গুণ করে, এরকম 2 অথবা 5, ঠিক আছে, কিছু জায়গায় 2 কিছু জায়গায় 5 এরকম গুণ করে। ওকে, 5 না 2 দিয়ে গুণ করে, 5 কেন বলছি, 2 দিয়ে গুণ করবে, ঠিক আছে। তোমার 2 কেউ জায়গায় 2.5 কেউ জায়গায় 5, মানে এরকমই হেরফের করে। এক্সাক্ট হচ্ছে সব জায়গায় 2 ফলো হয় এমন একটু কম বেশিও আছে, বাট মোটামুটি তুমি দেখবা সব জায়গাতে হচ্ছে মেজরিটি ক্ষেত্রে এসসিজিপি কে 2 দিয়ে গুণ করে, এসএসজিপি কে 2 দিয়ে গুণ করে। তাহলে এখানে তোমার যদি 5 থাকে, এখানে 10 মার্ক, এখানে 10 মার্ক, মোটামুটি 20 মার্ক হচ্ছে আমরা এদিকে পাই, 20 মার্ক হচ্ছে আমরা এদিকে, 20 মার্ক হচ্ছে আমরা এদিকে পাই। ওকে, আর কিছু কিছু ভার্সিটি আছে যেখানে হচ্ছে তোমার ইয়া করে না, জিপিএ কাউন্টই করে না। ওকে, জিপিএ কাউন্টই করে না। এবং আরেকটা যেটা ব্যাপার, সেকেন্ড টাইম, যেটা তোমরা অনেকে জিজ্ঞেস করো সেকেন্ড টাইম, সো সেকেন্ড টাইমের কথা আমি তোমাকে একটু বলি। ঢাবি বাদে, ডিউ বাদে সব জায়গায় সেকেন্ড টাইম আছে। ডিউ বাদে তুমি যা যা ভার্সিটি দেখতেছো প্রত্যেকটা সেকেন্ড টাইম এক্সাম দেওয়া। ওকে, এবং সেকেন্ড টাইমে জিএসটি এগ্রিতে মার্কও কাটে না, যে একদম ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার দুইজনই হচ্ছে একদম সিমিলার মার্ক রেঞ্জে পরীক্ষা দিয়ে বসে, কারো কোনো মার্ক ডিডাক্ট করা হয় না। এই হলো বেসিক ব্যাপার। এবার আমরা ঢাবির স্পেসিফিক ব্যাপারে আসি। ওকে, যে এতক্ষণ তো আমরা প্রিপারেশনে ওভারঅল কথাবার্তা বললাম যে সারা বাংলাদেশের বেসিক সিনারিওটাকে, ঠিক আছে। টিয়ার 1 2 3 বলে হয়তো একটু মানে শুনতে খারাপ লাগতে পারে যে এই ভার্সিটি ভালো এই ভার্সিটি খারাপ। দেখো আমি প্রিপারেশনের প্রিফারেন্স অনুযায়ী সবকিছু সাজাইছি, ঠিক আছে, এবং এটা রিয়ালিটি, যেটা ঘটতেছে, যেভাবে প্রিপারেশন নিয়ে আসতেছে স্টুডেন্টরা, যেভাবে হচ্ছে সবকিছু অপারেট হচ্ছে, আমি সেই অনুযায়ী সবকিছু সাজাইছি, ঠিক আছে, যেন তুমি একটা প্রপার রিয়েল ধারণাটা পাও, ঠিক আছে। এই হলো ব্যাপার, এই হলো ব্যাপার। এখন ঢাবিকে আমরা হচ্ছে ফোকাস করবো, কারণ মেইনলি হচ্ছে আমাদের টার্গেট থাকে ঢাবিতে একটা সিট পাওয়া, এবং এই ঢাবিতে সিট পাওয়ার একটা মানে ঢাবির প্রিপারেশন একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে সব ভার্সিটি প্রিপারেশন মোটামুটি ভাবে এখান থেকে কভার হয়েছে, মোটামুটি ভাবে কভার হয়েছে। সো এটার ইউনিট প্রিপারেশনটা কেমন হবে? এটার ইউনিট টোটাল সিট আছে হচ্ছে 1891, বাট 1891 সিট মানে হচ্ছে আমাকে 1891 জনের মধ্যে থাকতে হবে এমন না, এটা ওয়েটিং লিস্টের একটা কাহিনী আছে, এটা ওয়েটিং লিস্টের একটা কাহিনী আছে। ওকে, তো ওয়েটিং লিস্টের কাহিনীটা হচ্ছে আমি চ্যালেঞ্জ ভার্সেস হোপ ওই সেগমেন্টটাই বলবো, আপাতত হচ্ছে নরমালি আগে। টোটাল হচ্ছে 120 মার্কের পরীক্ষা, টোটাল 120 মার্কের পরীক্ষা, মানে 120 মার্কের তোমার হচ্ছে মানে এক্সামের টোটাল মার্কস 120, পরীক্ষা হয় 100 মার্কের, বাকি জিপিএ থেকে 20 মার্ক টানা হয়, ঠিক আছে। এসএসসি কে 2 দিয়ে গুণ, এইচএসসি কে 2 দিয়ে। তার মানে যদি আল্লাহ না করুক জিপিএ তোমার খুব খারাপ হয়েছে থাকে, ধরো তুমি পরীক্ষা দিছো অনেক ভালো, বাট মার্ক আসছে খারাপ, হইতে পারে না, অনেকেরই তো হয়, বা জিপিএতে একটা দেখা যায় যে বিপর্যয় ঘটে যায়, হঠাৎ করে কোশ্চেন টাফ আসছে, বা হচ্ছে এই বছর তো তোমার বন্যা পরিস্থিতি মিলাটিলা মানে খুব বাজেভাবে কয়েকটা পরীক্ষার অভিজ্ঞতা গেছে, ঠিক আছে। তো সব মিলায় হচ্ছে ধরো তোমার জিপিএ কোনো কারণে ফল করছে, তখন কিন্তু তুমি এইখানে তোমার জিপিএ এর মানে গ্যাপটাকে ওভারকাম করেও খুব ভালো একটা সাবজেক্টের চান্স নিয়ে আসতে পারবে। ওকে, এখন অ্যাডমিশন টেস্টে ঢাবির ক্ষেত্রে কাহিনী যেটা, যে 100 মার্কের যে পরীক্ষাটা হয়, 20 মার্কের জিপিএ থেকে নিলে 100 মার্কের যে পরীক্ষাটা হবে, 60 মার্ক হবে এমসিকিউতে, 40 মার্ক হবে রিটেনে। এখন এইখানে একটা জিনিস আমি তোমাকে বলি, এই যে 60 মার্ক এমসিকিউ এবং 40 মার্ক রিটেন, এটা হচ্ছে 4টা সাবজেক্টের উপর নিবে, 4টা সাবজেক্টের উপর নিবে, 4 সাবজেক্ট। এখানে বেশ কিছু কথাবার্তা আছে, 1 বাই 1 আসে। 4টা সাবজেক্ট কি কি? ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর এইটার মধ্যে বায়োলজি অর হায়ার ম্যাথ। এখানে একটা ব্যাপার হচ্ছে, এখানে হচ্ছে বায়োলজি অথবা হায়ার ম্যাথ আমি দিতে পারি, যে তুমি ধরো বায়োলজি নিলে বায়োলজি তোমার মেইন, আর হায়ার ম্যাথ ফোর্থ, ঠিক আছে। এখন এইখানে তোমার যে সাবজেক্টটা ফোর্থ, যদি তোমার হায়ার ম্যাথ ফোর্থ থাকে, তুমি হায়ার ম্যাথের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ দাগাইতে পারো, ঠিক আছে। মানে এটা হচ্ছে ফোর্থের পরিবর্তে, এটা হচ্ছে ফোর্থের পরিবর্তে দাগাইতে পারবা। তোমার ফোর্থ সাবজেক্ট ধরো বায়োলজি, তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, বায়োলজি ঠিক মতো পড়া হয়নি, তুমি বায়োলজি পরিবর্তে বাংলা বা ইংলিশ দাগাইতে পারো। বাট আমি বলবো যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট কেউ আমার ভিডিওটা দেখে থাকো, বায়োলজি স্কিপ করে বাংলা ইংলিশ দাগাইতে যায়ও না। ভার্সিটি বায়োলজি খুবই খুবই ইজি, খুবই ইজি, জাস্ট মেইন বই অথবা
তুমি হচ্ছে কি বলা যায়, মেইন বইটাই, জাস্ট মেইন বইয়ের যে দাগানো পিডিএফটা আছে সেটা যদি ভালো করে পড়ো, এবং একটা কোয়েশ্চেন ব্যাংক, অ্যাসপেক্ট বায়োলজি হইতে পারে, জয়গলি বায়োলজি বিচিত্রা যদি থাকে সেটা হইতে পারে, হোয়াট এভার, যে কোনো একটা ভার্সিটি স্ট্যান্ডার্ড বায়োলজি বুক তুমি যদি সলভ করে যাও, ইজি কমন ইজি মার্ক, এমসিকিউ রিটেন একদম মানে খুবই ইজি আসে ভাই। ঠিক আছে, বায়োলজি স্কিপ করে বাংলা ইংলিশ দাগাইতে যাও না, ইংলিশের প্রিপারেশন থাকলে দাগাইতে পারো, বাট বায়োলজি ফ্রি মার্ক যদি তুমি প্রিপারেশন মোটামুটি নিয়ে দেখো, একাডেমিক স্ট্রং থাকলে দাগা দাও, কোনো সমস্যা নেই। ওকে, তো হোয়াট এভার, তুমি বায়োলজি পরিবর্তে হচ্ছে বাংলা ইংলিশ, অথবা যদি তোমার ম্যাথ 4 থাকে যেটা মেডিকেলের প্রিপারেশন নিতেছো, তার হায়ার ম্যাথের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ দাগাইতে পারো। এবং এখানে প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে 25 মার্ক করে অকুপাই করে। 25 মার্কের মধ্যে হচ্ছে তোমার 10 মার্ক রিটেন, 15 মার্ক এমসিকিউ, 10 মার্ক রিটেন, 15 মার্ক এমসিকিউ। ওকে, এইভাবে হচ্ছে তোমার সাবজেক্ট সাজানো, তুমি যে কোনো 4টা দাগাবা। ধরো তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ এই 4টা দাগাইলে, অথবা তুমি হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির সাথে বাংলা, অথবা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির সাথে ইংলিশ দাগাইলে। ওকে, এভাবে তুমি দাগাইতে পারবা। এখন কাহিনী হচ্ছে এই যে এমসিকিউ এবং রিটেন, এটা টোটাল মার্ক, এমসিকিউ তে 60 এবং রিটেন 40 না, তোমার এখানে সাবজেক্ট ওয়াইজ আলাদা পাস নাই, সাবজেক্ট ওয়াইজ আলাদা পাস নাই। অর্থাৎ তুমি ধরো ফিজিক্স খুব খারাপ করছো, ফিজিক্স খুব খারাপ করছো, কেমিস্ট্রি আর বায়োলজি এমসিকিউ তোমার খুব ভালো হয়েছে, তোমার টোটালে পাস চলে আসে। শুধু ফিজিক্স চিন্তা করলে ফিজিক্সে পাস আসে না, ম্যাথে পাস আসে না, বাট কেমিস্ট্রি বায়োলজি এত ভালো হয়েছে, তুমি যদি 4টার মার্ক যোগ করো তোমার পাস চলে আসবে, 40% পাস। ঠিক আছে, চলে আসবে 60-এর মধ্যে 24-এ পাস, যদি আমি ভুল না হই, 24-এ পাস। তো এখন তোমার যদি সবগুলো মিলে ইন টোটালে 24 চলেও আসে, কাজ হয়ে গেছে। তোমার সবগুলোতে ইন্ডিভিজুয়ালি 6+6+ পাওয়া লাগবে এমন না। ওকে, এই হলো কাহিনী। এখন এটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ ব্যাপার, বাট এমসিকিউ রিটেন আলাদা পাস, এমসিকিউ রিটেন আলাদা পাস, এটা খেয়াল রাখবে। তুমি এমসিকিউতে পাস করছো, রিটেনে ফেল করছো, তোমাকে ফেল। সাবজেক্ট ওয়াইজ আলাদা পাস, এমসিকিউ তে রিটেনও নেই, বাট তুমি টোটালে এমসিকিউতে পাস করে রিটেনে টোটালে ফেল করছো, তোমাকে পাস দেওয়া হবে। তুমি এমসিকিউতে ফেল করছো, রিটেনে পাস করছো, তুমি রিটেনে পাস করছো কিনা সেটা দেখাও হবে না। এমসিকিউতে যখন তুমি পাস করবা, যখন তোমার এমসিকিউতে পাস আসবে, এমসিকিউতে পাস আসার পরই হচ্ছে তোমার রিটেন খাতা দেখা হবে। ঠিক আছে, এমসিকিউতে পাস না করলে রিটেন যতই ভালো হোক, রিটেন খাতা ইভ্যালুয়েট করা হয় না, এমসিকিউতে পাস করছো দেন রিটেন দেখা হবে। ওকে, এই হচ্ছে কাহিনী, এই হচ্ছে কাহিনী। ওকে, এবং এমসিকিউ রিটেনে আলাদা আলাদা পাস করতে হয় দুইটা সেগমেন্টে। তো এখন এই হচ্ছে ঢাবির কাহিনী। তো এখন তুমি যদি এগুলার প্রিপারেশন ঠিকঠাক মতো নাও, তোমার বাকি সব তো কভার হয়ে যাচ্ছে। চ্যালেঞ্জটা কোন জায়গায়? চ্যালেঞ্জ হচ্ছে এইখানে 3টা টিম আসে, এই জায়গায় 3টা টিম আছে। ঠিক আছে, তোমাকে মানে বিট দেওয়ার জন্য বা তোমার অপোনেন্ট হিসাবে 3টা টিম। একটা হচ্ছে মেডিকেল থেকে আসতেছে, মেডিকেলে যারা যারা প্রিপারেশন নিতেছে, মেডিকেলের সাথে হচ্ছে ভার্সিটি প্রিপারেশন নিতেছে, এই মেডিকেলের টিমটা আছে। একটা টিম হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের টিম, বুয়েট সিকের টার্গেট করা, এই টিম একটা আসতেছে ঢাবির জন্য। আরেকটা আছে ডিরেক্টলি তোমার মতোই ভার্সিটি প্রিপারেশন নিতেছে, যারা যারা ভিডিওটা দেখতেছে। এখন কথা হচ্ছে, যখন এতগুলা মানুষ একসাথে একটা জায়গা টার্গেট করে, তোমার ওই জায়গাটা অনেক অনেক বেশি কম্পিটিটিভ হয়েছে। ঢাবি এক্সামটা কিন্তু অত কঠিন না, টু বি অনেস্ট আমি বলতেছি। শুনে হয়তো বলতে পারে হ্যাঁ ভাই আপনি এত কঠিন বলতেছেন না, এটা কেমন কথা। কথা হচ্ছে তুমি যদি ভালো মতো পড়াশোনা করো, প্রিপারেশন, ইভেন মেডিকেল ইঞ্জিনিয়ারিং এর যে প্রিপারেশন, তুমি সেটাও ঠিক মতো নিয়ে এক্সট্রা করে একটা জিনিস করো, আমি বলতেছি সবকিছু, তুমি ক্র্যাক করতে পারবা ইনশাল্লাহ। ভালো মার্ক চাইলে সেটার জন্য এক্সট্রা এফোর্ট দিতে হবে, ভালো সাবজেক্ট হলে সেটার জন্য এক্সট্রা এফোর্ট দিতে হবে, বাট কথা হচ্ছে ইট ইজ পসিবল এবং নট দ্যাট মাচ হার্ড। এটার হার্ডের পার্টটা, চ্যালেঞ্জের পার্টটাই হচ্ছে এই যে এত বড় বাল্ক অফ কম্পিটিশন। ঠিক আছে, এটাই ঝামেলা। তো তুমি যদি মেডিকেল থেকে এই সেক্টরে এসে থাকো, যে আমি মেডিকেল মানুষের ঢাবি প্রিপারেশন নিতেছি, আমি বলবো ভার্সিটি ফিজিক্স এটাই বস হয়ে যায়। তুমি যদি মেডিকেল অ্যাসপিরেন্ট হয়ে এই ভিডিওটা দেখা থাকো যে ভাইয়া আমি যে টিমেরই হয় না কেন, মেডিকেল থেকে আসি, মেডিকেল অ্যাসপিরেন্ট হই, ভার্সিটি অ্যাসপিরেন্ট, ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হই, আমার কম্পিটিশনে তো এই 3টা টিমের মানুষজনই পড়তেছে, আমি কিভাবে বিট দিব? যারা মেডিকেলের অ্যাসপিরেন্ট আছো ওরা ভার্সিটি ফিজিক্সটা খুব ভালো করে করো। যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের আছো, তারা ভার্সিটি বায়োলজিটা শেষ করে ফেলো, এবং
আশা করতেছি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নিতেছো তাদের মোটামুটি একাডেমিকা বায়োলজি খুব বেশি গ্যাপ নাই। তুমি যদি রেগুলার জাস্ট মেইন বই এবং যে কোনো একটা প্র্যাকটিস বুক, যে কোনো বাজারে প্র্যাকটিস বুক যদি ভালো মতো শেষ করো, বইও সব লাগবে না, জাস্ট দাগানো পার্টগুলো, ভার্সিটির জন্য দাগানো পার্টগুলো, যেটা এমসিকিউতে লাগে রিটার্ন লাগে, কভার হয়ে যাবে। ঠিক আছে, ভার্সিটি বায়োলজির উপর সাদাব ভাইয়ার ডেডিকেটেড বায়ো অস্ত্র একটা ব্যাচ আছে, বায়োস্তর 4.0 ডিরেক্টলি ভার্সিটি বায়োলজি ভাইয়া পড়াইতেছে, একদম ডেডিকেটেড ভার্সিটির জন্য, তোমার যে কোনো ভার্সিটির হচ্ছে বায়োলজি কভার হয়ে যাবে। আর ভার্সিটি ফিক্সের জন্য রাফি ভাইয়ার হচ্ছে একটা কোর্স আছে, আমি দুইটারই লিঙ্ক দিয়ে দিব, তোমরা সেটা দেখতে পারো। আর যারা যারা ডেডিকেটেড ভার্সিটি অ্যাসপিরেন্ট ভিডিওটা দেখতেছো তাদেরকে আমি বলবো তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই চারটারই ভার্সিটি প্রিপারেশন ভালো করে নাও। চারটারই ভার্সিটি প্রিপারেশনে তোমাকে বস হইতে হবে। ঠিক আছে, চারটার ভার্সিটি প্রিপারেশন তোমার জন্য ইম্পর্টেন্ট। কেন এই চারটা বললাম? তোমাকে বাংলা ইংলিশ দাগাইতে আমি কেন না করতেছি, কারণ হচ্ছে চ্যালেঞ্জ নাম্বার 2, ওয়েটিং লিস্ট। ওয়েটিং লিস্টের ক্ষেত্রে এই জিনিসটা হয় কিভাবে? সিট তো 1891টা, তাই না? এখন কথা হচ্ছে এইখানে 1891তম যে হইছে, চান্স পেয়ে গেছে বা সিলেক্টেড হয়ে গেছে, এখন এই প্রথম 1891 জনে যে সবাই ভর্তি হবে এমন কিন্তু না। এখানে কিন্তু 2 টিম থেকে মানুষজন আসছে। অনেকে আছে যারা মেডিকেল চান্স পাওয়ার পর ঢাবিতে চান্স পাইছে, আমি নিজে এরকম। অনেক আছে ইঞ্জিনিয়ারিং চান্স পাওয়ার পর ঢাবিতে চান্স পাইছে, ওরা কিন্তু ইঞ্জিনিয়ারিং এ মেডিকেলে চলে যাবে। সাবডের দিকে অনেক সিট ফাঁকা হবে। পিছন থেকে এই 1891 পরে যারা সিরিয়াল গেছে, প্লাস যারা সিরিয়াল গেছে, তাদের থেকে সেই সাবজেক্ট গুলা ফিল আপ করবে। এখন প্রতিটা সাবজেক্টে, ফিজিক্সের কিছু সাবজেক্ট আছে, কেমিস্ট্রির কিছু সাবজেক্ট আছে, বায়োলজির আন্ডারে কিছু সাবজেক্ট আছে, ম্যাথের আন্ডারে কিছু সাবজেক্ট আছে। ঠিক আছে, ম্যাথের আন্ডারে তোমার হচ্ছে এই যে সিএসই, ট্রিপল ই এরকম সাবজেক্ট গুলা আছে। ঠিক আছে, তারপর ডিউ ম্যাথই আছে, ম্যাথমেটিক্সই আছে। বায়োর আন্ডারে তোমার হচ্ছে জেনেটিক্স আছে, ফার্মেসি আছে, ঠিক আছে, ফিশারিজ আছে, তারপর হচ্ছে আরো বেশ কিছু সাবজেক্ট আছে। ঠিক আছে, বোটানি, জুলজি, বায়োলজি, মানে অনেক সাবজেক্ট আছে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ভিতর তো আছে, তুমি তো দুটো স্কিপ করতেছো না, বাট তুমি যখন বায়োলজি বা ম্যাথের মধ্যে যে কোনো একটা স্কিপ করতেছো, এই ম্যাথের আন্ডারে যে সাবজেক্টগুলো বা বায়োলজির আন্ডারে যে সাবজেক্টগুলো আছে, তুমি কিন্তু সেই সাবজেক্টগুলোকেও স্কিপ করে যাচ্ছ, তখন তুমি ইংলিশ বা বাংলার আন্ডারে যে সাবজেক্টগুলো আছে সেগুলোর জন্য সিলেক্টেড হবা। ঠিক আছে, তো এখন যেহেতু তোমার সাবজেক্টের পরিমাণে চান্সের ক্ষেত্রে, চয়েস লিস্টের ক্ষেত্রে সাবজেক্টটা তোমার কমে আসতেছে, তোমার কিন্তু মানে র্যাঙ্কের রেঞ্জটাও কি হবে? কমে আসবে। কথাটা বুঝো, তুমি যখন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি দাগাইতেছো, তুমি ফিজিক্সের আন্ডারে যা যা সাবজেক্ট, কেমিস্ট্রির আন্ডারে, ম্যাথের আন্ডারে, বায়োলজির আন্ডারে যা যা সাবজেক্ট আছে, সবগুলো সাবজেক্টের আন্ডারে হচ্ছে তোমার চয়েস লিস্টটা, তোমার র্যাঙ্কটা হিসাব হবে। এবং এখানে যেহেতু অনেকগুলো সাবজেক্ট, তুমি এখানে র্যাঙ্কের উইন্ডোটা অনেক বেশি পাবা। যদি কেউ ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট বা মেডিকেল অ্যাসপিরেন্ট আইসা সিট দখল করেও নেয়, বা ধরো চান্স পায়নি, পরীক্ষা দিছে, সে হচ্ছে এদিকে চান্স পেতেছে এবং এদিকে সে ভর্তি হইতেছে, তাই না? এমন তো না যে তার সিটটা ফাঁকা হইতেছে, সামনে আগে দিছে, এমন তো না। ঠিক আছে, তোমার এই 2 টিম থেকে মানুষজন ভর্তি হইলো, তখন তোমার র্যাঙ্কটাও যেন তাদের সাথে পাল্লা দিয়ে আগায় থাকে, বা তুমি যেন সিট মিস না করো, সেজন্য তোমাকে কিন্তু এই 4টাই দাগা রাখতে হবে, যেন তুমি র্যাঙ্কের পরিসরটা বেশি পাও। ঠিক আছে, রিয়েল কথাবার্তা বলতেছি, এই জিনিসটা লাগবে। তাহলে হবে কি, এই যে ওয়েটিং লিস্টে থেকে যখন টানবে না, তুমি দেখবা প্রায় 4000, 4500 পর্যন্ত চলে যাবে সাবজেক্ট আনতেছে, যদি ম্যাথ, বায়োলজি দুইটাই দাগা থাকো। বাট যদি তুমি ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির সাথে ইংলিশ দাগাইছো, যে আমার ম্যাথ অনেক দুর্বল, অথবা আমি বায়োলজি একদম পারি না, আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের সাথে ইংলিশ দাগাইছি, অথবা বাংলা দাগাইছি, সেই ক্ষেত্রে হবে কি, এই যে বায়োলজি বা ম্যাথের সাবজেক্টগুলো যখন হয়ে যাবে, মানে তোমার চয়েস লিস্ট থেকে বাদ পড়ে যাবে, তুমি দেখবা তোমার র্যাঙ্ক 3000 থেকে 3500 মধ্যে না থাকলে তোমার র্যাঙ্ক আসছে কিন্তু চান্স আসে, বুঝছো? মেডিকেল অ্যাসপিরেন্ট যারা আছে তারা তো হচ্ছে মেইনলি ম্যাথটা যেহেতু করতে পারে না মেডিকেলের প্রিপারেশনের কারণে, মেজরিটি ইংলিশ দাগায়, তো সেক্ষেত্রে আমি সবার জন্য সাজেশন দেই 3000 থেকে 3500 মধ্যে তোমার র্যাঙ্ক থাকতে হবে এবং তোমার মার্ক থাকতে হবে 60 to 65 প্লাস। ঠিক আছে, 60 to 65 প্লাস ভর্তি পরীক্ষা। আর যারা হচ্ছে পিসিএমবি 4টাই দাগাইছো, তোমাদের মার্ক যদি 55 to 60 রেঞ্জও থাকে, ওয়েটিং লিস্ট থেকে ইনশাল্লাহ চান্স চলে আসবে। ঠিক আছে, মানে 60 এর আশপাশে থাকলেও চান্স চলে আসবে। 55 একটু বেশি অ্যাগ্রেসিভ বলে ফেলছি, মেনলি 57 বলা উচিত,
ঠিক আছে 57 বলা উচিত, 55টা হচ্ছে মানে কোশ্চেন হার্ড হইলে আসলে 55 পর্যন্ত যায়, নাহলে হচ্ছে 57-58 পর্যন্ত শেষ হয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী, এই হচ্ছে কাহিনী। ওকে, ওভারঅল এটা তো বুঝছো। তো একই সাথে যেমন তুমি সাবজেক্ট বিষয় থাকলে তুমি একটা হোপ পাইতেছো, আবার একই সাথে হচ্ছে এখানে কিছু চ্যালেঞ্জও আছে। আর মেইনলি হোপের বিষয়টা হচ্ছে কি ওয়ান প্রিপারেশন অল ভার্সিটি, ওয়ান প্রিপারেশন অল ভার্সিটি, এই এক প্রিপারেশন দিয়ে তুমি সব ভার্সিটি কভার করতে পারবা। ওকে, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এইবার রিসোর্সেস, মোটামুটি আমরা রিয়েলিটি জানছি, ভার্সিটি সবকিছু জানছি, এখন কি করব কি পড়বো সেটা আমরা মেইন কথাবার্তা আসি। রিসোর্সেস এর মধ্যে ফিজিক্সের ক্ষেত্রে, ফিজিক্স এবং ম্যাথ আমি একটু একসাথে বলি। ফিজিক্সের ক্ষেত্রে তুমি ইয়াটা করবা, ফিজিক্সের ক্ষেত্রে তুমি হচ্ছে ওই যে কি বলে এটারে, ইসাক স্যারের বই বা তপন স্যারের বই যেটা আছে, তুমি ইসাক স্যারের বইয়ের ম্যাথমেটিক্যাল পার্টগুলো দেখতে পারো। ইসাক স্যারের বুক যদি মেইন বুক ফলো করতে চাও, ইসাক স্যারের ম্যাথমেটিক্যাল পার্টটা দেখতে পারো। বাট এইখানে আমি বলবো মেইন বুকটা হচ্ছে অপশনাল। ম্যাথ এবং ফিজিক্সের ক্ষেত্রে মেইন বুকটা হচ্ছে অপশনাল। ফার্স্ট প্রায়োরিটি থাকবে এদিকে হচ্ছে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক, ফার্স্ট প্রায়োরিটি দিকে থাকবে ভার্সিটি কোশ্চেন ব্যাংক। তুমি যে কোনো মাস্টার কোশ্চেন ব্যাংক নাও, প্র্যাকটিস কোশ্চেন ব্যাংক নাও, যেটাই নাও, তোমার দিকে প্রায়োরিটি থাকবে হচ্ছে ভার্সিটি কোশ্চেন ব্যাংক প্লাস হচ্ছে একটা প্র্যাকটিস বুক যেখানে সব রকম ভার্সিটি প্রবলেমস আছে, এমসিকিউ প্লাস রিটেন, দুইটা কিন্তু থাকতে হবে। এবং এরপর এই টাইপ ওয়াইজ এমসিকিউ, টাইপ ওয়াইজ রিটেন থাকার পর তারপর তোমার হচ্ছে মেইন বুক অপশনাল, ঠিক আছে, মেইন বুক অপশনাল। এই হচ্ছে ব্যাপার। মেইন বুক থেকে যে আসে ফিজিক্স ম্যাথের ক্ষেত্রে আসলে বলা যায় না, সিমিলার টাইপই আসে, মানে মেইন বুকের জিনিসগুলোই তোমার হচ্ছে কোশ্চেন ব্যাংকে প্র্যাকটিস বুকে দেওয়া আছে। তো ওগুলো যখন তুমি করে ফেলছো তোমার জন্য মেইন বুকটা ব্যাপার না, তুমি চাইলে দেখতে পারো, চাইলে অবশ্যই দেখতে পারো, বাট মেইন বুক দিয়েই শুরু করতে হবে না, ঠিক আছে না। এই জায়গাটা কোশ্চেন ব্যাংক এবং প্র্যাকটিস বুক ভাই টপ নচ ইম্পর্টেন্ট, ঠিক আছে। কোশ্চেন ব্যাংকটা যত বেশি পারো শেষ করো, এবং প্র্যাকটিস বুকটাও যে কোনো পাবলিকেশনে প্র্যাকটিস বুক ইউজ করতে পারো, ঠিক আছে। আমার কাছে পার্সোনালি অ্যাসপেক্ট সিরিজের গুলো ভালো লাগে, আমি হচ্ছে জিএসটি বলো, এগ্রি বলো, ঢাবি বলো, অ্যাসপেক্ট সিরিজের বইগুলো হচ্ছে আমার কাছে গুছানো লাগছে, আমি সেই জন্য এটা প্রেফার করি, দেখতে পারো। ওকে, কেমিস্ট্রির ক্ষেত্রে আমি বলবো এই ক্ষেত্রে হাজারি স্যারের বইটা একটু দেখো, হাজারি স্যারের বইটা এবং অনুশীলনীটা, হাজারি স্যার অনুশীলনী প্লাস দাগানো একটু দেখো, কারণ এই জায়গাটায় এটা বলার কারণ হচ্ছে থিওরি আসে, কেমিস্ট্রি থেকে থিওরি আসে, অনুশীলনী থেকে তো ম্যাথটা তো আসবেই, সাথে দাগানো লাইনগুলো বলার কারণ হচ্ছে কিছু থিওরিটিক্যাল প্রশ্ন আসে, ঠিক আছে। এবং এটার সাথে হচ্ছে ভার্সিটি কিউবি প্র্যাকটিস বুক, ঠিক আছে। বই যে একদম লাইন বাই লাইন পড়তে হবে না, ভিতর লাইনগুলো একবার পড়ে তুমি ভার্সিটি কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস বুকে চলে গেলে, ঠিক আছে। টাইপ ওয়াইজ সলভ করলা। ওকে, এখন এই হইলো হচ্ছে ব্যাপার। আর বায়োলজি যেটা ভাই, বায়োলজির ক্ষেত্রে টু বি অনেস্ট দাগানো মেইন বুক এনাফ, আর কিছু লাগবে না। টু বি অনেস্ট দাগানো মেইন বুক এনাফ, এবং এর সাথে জাস্ট হচ্ছে তুমি ওই কোশ্চেন ব্যাংকটা রাখবা, কোশ্চেন ব্যাংক আর হচ্ছে একটা প্র্যাকটিস বুকও হচ্ছে খুব বেশি তোমার লাগবে এমন না। তুমি যদি কোশ্চেন ব্যাংক এবং দাগানো মেইন বুক এই দুটি ভালো করে বোঝো তোমার কাজ হবে। এখানে প্র্যাকটিস বুকটা হচ্ছে মানে অপশনাল টাইপও না, ঠিক মানে হচ্ছে তোমার যেন প্রিপারেশনটা দ্রুত এবং গুছানো হয়, সেজন্য প্র্যাকটিস বুক যে লাগবে এমন না। তোমার ধরো মেইন বুক খুব ভালো করে পড়া, কোশ্চেন ব্যাংক ভালো করে সলভ করো, তুমি প্র্যাকটিস বুক সব এমনি পারতেছো। ওকে, প্র্যাকটিস বুকটা হচ্ছে জাস্ট নিজেকে ঝালাই করার জন্য। বায়োলজি এখানে হচ্ছে মানে ডিফিকাল্টি দিক দিয়ে এটা হচ্ছে ইজি, কেমিস্ট্রি এবং ম্যাথ এই দুটো হচ্ছে মিডিয়াম, হার্ড হচ্ছে ফিজিক্স, এই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি হার্ড। কারণ এই যে ফিজিক্সের যে ভার্সিটি কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস বুক, এই জায়গা থেকে যে টাইপ ওয়াইজ যে কোশ্চেনগুলো করবে না, এখান থেকে সবচেয়ে বেশি পেঁচাবে, এখান থেকে সবচেয়ে বেশি প্যারা দিবে, রিটেন হোক এমসিকিউ হোক, ভার্সিটির ফিজিক্সই সবচেয়ে বেশি টাফ করে। তো এই জন্য আমি যারা মেডিকেল অ্যাসপিরেন্ট হওয়া সত্ত্বেও এই ইয়ার প্রিপারেশন নিতে চায়, ভার্সিটি প্রিপারেশন চায়, তাদেরকে আমি সবাইকে বলি ফিজিক্সে ভালো করে ফোকাস দাও। তুমি ম্যাথ যদি ফিজিক্সের মধ্যে রেগুলার থাকো তো ম্যাথ পরে দ্রুত কভার করতে পারো, বাট ফিজিক্স দ্রুত কভার করার মতো সাবজেক্ট না, ফিজিক্সে বহুত কিছু আছে। এবং ফিজিক্স তুমি কোথাও স্কিপও করতে পারো, তুমি চাইলে ম্যাথ স্কিপ করে ইংলিশ দাগাইতে পারো, ঠিক আছে। এবার বাংলা ইংলিশ নিয়ে কথাবার্তা বলি। ইংলিশের জন্য ওই অ্যাপেক্স মাস্টার্স দরকার নাই, যদি কিনতে পারো অ্যাপেক্স, যদি কিনতে চাও অ্যাপেক্স কিনবা, অথবা হয় অ্যাপেক্স কিনবা, অথবা হচ্ছে
তোমার অ্যাসপেক্ট ইংলিশ, যদি অ্যাপেক্স কারো টাইম না থাকে অ্যাসপেক্ট ইংলিশ কিংবা ভাই অ্যাসপেক্ট ইংলিশ বইটা একই যথেষ্ট। অ্যাপেক্স হচ্ছে যারা একদম মনে করো সবকিছু সব কভার করতে চাও বা মেডিকেলের সাথে ভার্সিটি প্রিপারেশন একসাথে সবকিছু টপ নচ, তার জন্য অ্যাপেক্স বা মাস্টার্স দেখতে পারো। বাট এগুলো অনেক বড় বই। তুমি অ্যাসপেক্ট ফিজিক্সটা হচ্ছে অ্যাসপেক্ট ফিজিক্স বলে, অ্যাসপেক্ট ইংলিশ নিতে পারো। অ্যাসপেক্ট ইংলিশ 3টা আছে, গ্রামার, ভোকাবুলারি, টেক্সট। এখান থেকে গ্রামার পার্টটা নিবা, গ্রামার পার্টটা নিবা, ঠিক আছে, গ্রামার পার্টটা নিবা। গেল, এই হলো ব্যাপার। আর বাংলার মধ্যে বাংলা যদি পড়তে চাও, ঠিক আছে, বাংলা যদি পড়তে চাও তুমি গ্রামার সাথে ভোকাবুলারিটাও নিতে পারো যদি হচ্ছে চাও, তাইলে হচ্ছে হয়ে যাবে ইনশাল্লাহ। আর ভোকাবুলারি যদি না কিনতে চাও, আমার ভোকাবুলারি ব্যাটল যে প্লেলিস্টটা আছে ফ্রি করা আছে ইউটিউবে, ওইটার পিডিএফ সহ দেওয়া আছে, ওইটা খালি করে যাবা। ওটা করে গেলে দেখো যে কোনো ভার্সিটির করা যাবে ইনশাল্লাহ। আমি একদম মানে একটা পেইড কোর্স স্ট্যান্ডার্ড প্লেলিস্ট ফ্রি দিয়ে রাখছি, না করলে লস, ঠিক আছে। আর বাংলার ক্ষেত্রে আমি বলি একটা বই খালি ফলো করলেই হবে, অভিযাত্রিক। বইটা আন্ডার রেটেড বাট বইটা খুবই জোস। তবে একটা রিয়েলিটি কি জানো, বাংলা সাবজেক্টটা নট রেকমেন্ডেড। কারণ ইংলিশটা হচ্ছে তুমি অনেক জায়গায় তোমাকে হেল্প করবে এমন দেখতে পাবা, বাংলা তোমারে ঢাবি আর জিএসটি ছাড়া অন্য কোথাও হেল্প করবে না। জাহাঙ্গীরনগর ইউনিটে করবে 4 মার্ক, বাট এছাড়া বাংলা তোমাকে অন্য কোথাও খুব বেশি কমপ্লিমেন্ট করবে না, ঠিক আছে। ইংলিশটা তাও তুমি দেখতে পারো, বাট আমি বাংলা দেখানো রেকমেন্ড করি না, বাংলা ভেজালও আছে, নতুন প্রিপারেশন ভেজালও আছে। প্রিপারেশন কেমনে নিবা, প্রিপারেশনে আসে। ফার্স্ট অফ অল ফিজিক্স ম্যাথের ক্ষেত্রে প্রিপারেশনের স্টাইলটা হবে হচ্ছে প্রথমে ক্লাস করবা, ক্লাস লাগবে, এই ক্লাস লাগবে মাস্ট। কেন? কারণ ক্লাসের মধ্যে শুধু কনসেপ্ট না, শর্টকাটস এবং হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন, টিপস এন্ড ট্রিক্স, তোমাকে টাইপ ওয়াইজ ব্রেকডাউন অনেক কিছু বুঝাবে, ঠিক আছে। কনসেপ্ট প্লাস শর্টকাট, এই কনসেপ্ট প্লাস শর্টকাট তোমার লাগবে, এটা ছাড়া তুমি ভার্সিটিতে দ্রুত সঠিক দাগাইতে পারবা না, ঠিক আছে। ক্লাস করা লাগবে। ক্লাস করার পর এখানে সেলফ স্টাডি বলতে আমি বলবো হচ্ছে ভার্সিটি কোশ্চেন ব্যাংকটাকে ধরো, ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা ধরো, ঠিক আছে। এবং আমি বলবো ইচ টাইপ ডিটেইলসে একবার করে লেখো, ইচ টাইপ ডিটেইলস নোট। এই নোটটা করলে হবে কি, তুমি এটা যে কোনো জায়গায় কাজে লাগাতে পারবা। ধরো তুমি ভার্সিটি কোশ্চেন ব্যাংকে একটা চ্যাপ্টারে হচ্ছে 6টা থেকে 7টা টাইপ আছে, প্রত্যেকটা টাইপের একটা করে ম্যাথ এবং সেই ম্যাথের ব্রেকডাউন, ঠিক আছে। ধরো একটা চ্যাপ্টার থেকে 7টা টাইপের ম্যাথ, তুমি 7টা টাইপের ম্যাথই একটা করে লিখে ওই 7টা টাইপের ম্যাথটার ব্রেকডাউন, কিভাবে শর্টকাট হয়েছে, কিভাবে হচ্ছে জিনিসটা চিন্তা করতে হবে, এটা হইলে কেমনি, ওটা হলে কেমনি, তুমি নিজের মতো একটা নোট সাজাও, ঠিক আছে। এটা সাজাইতে পারলে ভালো, না সাজাইতে পারলে তুমি কোশ্চেন ব্যাংকেও হচ্ছে লিখে রাখতে পারো। এবং এরপর আমি বলবো প্র্যাকটিস বুক, ঠিক আছে। এই জায়গাটা খুব ভালো করে করতে পারো, প্র্যাকটিস বুক থেকে প্র্যাকটিস করবো। এবং এই জিনিস কেমিস্ট্রি বেলাও করতে পারো, নট অনলি ফিজিক্স ম্যাথ, কেমিস্ট্রি বেলাও করতে পারো। বায়োলজির বেলায় জিনিসটা একটু অন্যরকম। বায়োলজির বেলায় তুমি ক্লাস করবা, ক্লাসটা হচ্ছে করলে ভালো, না করলে সমস্যা নেই এমন না, বাট করলে ভালো, ঠিক আছে। একা পড়তে গেলে আসলে মনে হবে সবই ইম্পর্টেন্ট, এই জন্য ক্লাসটা করো, ঠিক আছে। আর যদি তুমি ক্লাস না করে জাস্ট হচ্ছে ক্লাসের লেকচার পিডিএফ দেখে মনে করো ঠিক আছে আমি দাগানো পারতে নিজে পড়বো, সেলফ স্টাডি করবো, ইউ মে গো ফর ইট, পসিবল, ঠিক আছে। সেলফ স্টাডি করলাম, এরপর তুমি ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করবে। ভার্সিটি কোশ্চেন ব্যাংকে যত ভার্সিটি যা আছে সব সলভ করে ফেলো। মেডিকেল দরকার নেই, এত কঠিন ভার্সিটিতে আসেনি, আসবে অনেক। ওকে, প্রিপারেশন। রিভিশনের ক্ষেত্রে তুমি তোমার যে নোটটা করছিলা, তোমার নোট, ভার্সিটি কোশ্চেন ব্যাংক এবং বায়োলজি মেইন বুক, জাস্ট বায়োলজি এটার ক্ষেত্রে হচ্ছে মেইন বুক। আর কেমিস্ট্রির ক্ষেত্রে অনুশীলনী, শুধুমাত্র হাজারে স্যারের অনুশীলনী, এইটা হচ্ছে ভালো করে রিভাইজ করলেই ইনশাআল্লাহ তোমার ভার্সিটি ক্র্যাক হয়ে যাবে, ঠিক আছে। আর রিটেনটা লেখার একটু প্র্যাকটিস করো, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো মোটামুটি এই হচ্ছে কথাবার্তা। এখন একটু কথা বলবো পাবলিক প্রাইভেট নিয়ে। লাস্ট যেটা আমি বলছিলাম যে এই ভিডিও লাস্টে একটু পাবলিক প্রাইভেট নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে। যে আমরা যে মানে দেখা যায় পাবলিকে ব্যাপারটাকে, পাবলিকে চান্স পাওয়াটাকে একটা সামাজিকভাবে অ্যাচিভমেন্ট ধরে নিছি, তো প্রাইভেটটা সেরকম অ্যাচিভমেন্টের দৃষ্টিতে দেখা হয় না। এবং সেই কারণে পাবলিক প্রাইভেটের মধ্যে একটা মানে অদৃশ্য ভেদাভেদের মতো অবস্থা হয়ে যায় মাঝে মধ্যে, যে
পাবলিকে চান্স পানি, প্রাইভেটে পড়তেছে, একটা মানে সোশ্যাল ট্যাবু বলা যায়। ঠিক আছে, আমি এটাকে সোশ্যাল ট্যাবুই বলবো। পাবলিক প্রাইভেট কোনোটাই হচ্ছে ভালো বা খারাপ এমন না, দুইটাই ভার্সিটি, দুইটাই ভার্সিটি। ঠিক আছে, প্রাইভেটের ক্ষেত্রে যেটা হয়, এখানে যেহেতু হচ্ছে তোমার এক্সপেন্সটা বেশি, মধ্যবিত্ত পরিবারের আমরা যারা সন্তানরা আছি, আমাদের জন্য সবগুলা প্রাইভেট অ্যাফোর্ডেবল না, মেজরিটি প্রাইভেটই অ্যাফোর্ডেবল না। আমাদের ক্ষেত্রে মেজরিটি একটা কম্পিটিশন দেখা যায়, পাবলিকে যায়, এবং এখানে যেহেতু অনেকের মধ্যে কম্পিট করে একটা ভালো পরিমাণ র্যাঙ্ক নিয়ে মেধার পরিচয় দিয়ে হচ্ছে চান্স পাওয়া যায়, সেই জিনিসটাকে গৌরবের বিষয় ধরা হয়। হ্যাঁ, অবশ্যই ইটস অ্যান অ্যাচিভমেন্ট, বাট তুমি চান্স পাওনি এটার মানে তুমি ফেইলিয়ার না। তুমি হয়তো পরীক্ষাটাই ভালো করোনি, বাট তুমি ফেইলিয়ার। ঠিক আছে, একটা ইভেন্ট, একটা এক্সাম খারাপ হইতেই পারে, ওইটার কারণে একটা মানুষ কখনোই খারাপ হয়ে যায় না। প্রাইভেট কখনোই খারাপ না। ইভেন প্রাইভেটের অনেক মানুষজন, প্রাইভেটের অনেক স্টুডেন্টস এমন এমন কিছু কাজ, এমন এমন কিছু প্রজেক্ট, এমন এমন কিছু স্টেপস নিতে পারছে যেটা আমরা পাবলিকিয়ানরাও অনেক সময় পারি নাই। ঠিক আছে, সো এই দুইটার মধ্যে ডিসক্রিমিনেশন করার কোনোই উপায় নাই। প্রত্যেকেই নিজ নিজ জায়গায় গুড, প্রত্যেকে নিজ নিজ জায়গায় গুড, সবারই ভালো দিক খারাপ দিক সবকিছু আছে। ঠিক আছে, এই জিনিসটা বলার এটাই অর্থ যে তুমি যখন আমার কাছে A to Z প্রিপারেশনের গাইডলাইন জানতে আসছো, তুমি যেন এইটুকুও শিওর করে নাও, এইটুকু মেক শিওর করে ভিডিওটা থেকে যাও যে এই ভার্সিটি প্রিপারেশনে পাবলিকে চান্স পাওয়া জীবনের সবকিছু না। তুমি পাবলিকে একটা চান্স পেয়ে একটা ভালো সাবজেক্টে জীবনে অনেক ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ। ইন দ্য সেম তুমি প্রাইভেটেও একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়ে জীবনে অনেক কিছু করতে পারবে। ঠিক আছে, যার যোগ্যতা আছে, যার পোটেনশিয়াল আছে, যার মধ্যে পরিশ্রম করার মেন্টালিটি আছে, তাকে কেউ ঠেকা রাখতে পারবে না। হয়তো একটা পরীক্ষায় সে উত্তীর্ণ না হইতে পারে, বাট লাইফে সে আটকাবে না ইনশাল্লাহ। ঠিক আছে, সো সবকিছু নিয়ে একটা কথাবার্তা, ওভারঅল সবকিছু বিষয়ে একটা আলোকপাত করে ভিডিওটা শেষ করতেছে। আশা করি তোমাদের সবগুলা প্রশ্নের উত্তর আমি দিতে পারছি। অনেকগুলো ইনফরমেশন একসাথে ছিল, তো দুই একটা ইনফরমেশন আমার দ্বারা মিসম্যাচ হয়ে যেতে পারে, আমি অগ্রিম সরি বলে নিচ্ছি। যদি কোনো ইনফরমেশন আমার ভিডিওতে মিসম্যাচ মনে হয়, কমেন্টে আমাকে জানাবা। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেটাও আমাকে কমেন্টে জানাইতে পারো, এবং ভিডিওটা কেমন লাগছে এটাও লাইক কমেন্ট করে আমাকে জানাই দিবা। ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে সবাইকে আল্লাহ হাফেজ, সালাম।